হ্যালো এভরিওয়ান, আমরা কোডউইন বিডির আরেকটা এলিট ফ্রিল্যান্সার আড্ডায় চলে আসলাম। বেসিক্যালি আমরা চেষ্টা করি কোডউইন বিডি এলিট ফ্রিল্যান্সার আড্ডায় যারা আসলে মার্কেট প্লেসে একটা স্টেবল পজিশনে চলে গেছে বা ভালো করতেছে বা এজেন্সি নিয়ে কাজ করতেছে, তাদের ইনসাইট, তাদের নলেজগুলা নতুন লার্নারদের শেয়ার করা, যাতে আসলে নতুনরা কিভাবে আসলে শুরু করতে হয়, কিভাবে চলতে হয় এবং কিভাবে আসলে স্কেল আপ করতে হয় এই জিনিসগুলো জানতে পারে। তো আমাদের সাথে আজকে কিন্তু আমাদের একজন এলিট ফ্রিল্যান্সার ফারাবি মাহিন আছে, এবং ফারাবি মাহিন কিন্তু ফাইবার মার্কেট প্লেসে লেভেল 2 সেলার এবং টপ রেটেড নমিনেটেড সেলার, এবং প্রায় 1800-র মতো কাজ কমপ্লিট করে ফেলছে, এবং অলমোস্ট প্রায় আমরা যদি বাংলাটাকে হিসাব করি প্রায় 1 কোটি টাকার মতো আর্ন করে ফেলছে, অর্থাৎ 100K ডলারের মতো ইনকাম করে ফেলছে মার্কেট প্লেস থেকে। সো ফারাবি, কি অবস্থা, কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি? এই তো গ্রেট। সো ফারাবি, প্রথমে আমরা চলে আসি একদম ফার্স্ট অফ অল, তুমি ফ্রিল্যান্সিং জার্নিটা, আমরা আজকে একটা স্টোরি শেয়ার করছিলাম এবং তোমার সাথেও গল্প হচ্ছিল। মোটামুটি 2019-এর দিকে তুমি আসলে নিজে টুকটাক ফ্রিল্যান্সিং স্টার্ট করছিলা। ওই জায়গাটা থেকে আসলে এই পজিশনটাতে আসার একটা ছোট্ট গল্প শুনতে চাই তোমার কাছ থেকে। অবশ্যই ভাইয়া। আমি মূলত 2019 সালে আমার ফুফাতো ভাইয়ের সাথে শুরু করছিলাম। তখন করোনার টাইম ছিল আমাদের। আমি যখন ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে পড়ি, তার আগে আর কি আমি এসএসসি দিছিলাম। ওই টাইমের গ্যাপটায় মানে আমার একটু ফ্যামিলিতে ক্রাইসিস চলছিল। ওই টাইমে আমি আমার ফুফাতো ভাইয়ের ওইখানে গেছিলাম। মূলত ওই আমারে নিয়ে গেছে যে ওই কমিউনিকেশন এক্সপার্ট হিসেবে কাজ করানোর জন্য, যেহেতু আচ্ছা, মোটামুটি ইংলিশে ভালো ছিলাম, এই জন্য আর কি। তো ওর প্রথমের দিকে ওর যেহেতু লেভেল 2 অ্যাকাউন্ট ছিল, $2700 আর্নিং এর প্রোফাইল ছিল। তো আমরা কন্টিনিউয়াসলি অনেক ভালো কাজ পাইতাম। প্লাস আমি দেখা যাচ্ছে যে আমাদের যেগুলা নক আসছিল আমরা ওগুলা অর্ডারে কনভার্ট করে ট্রাই করছিলাম। ওইখান থেকে কাজ নামানোর পাশাপাশি আমি আমার যে সিনিয়র ছিল বড় ভাই তৌফিক ভাই, তো ওনারে অনুসরণ করতাম যে উনি আসলে টিমটা কেমনে ম্যানেজ করে বা আমার ফুফাতো ভাই কিভাবে ম্যানেজ করতেছে। তো আচ্ছা। আমার মূলত লক্ষ্য ছিল টিম ম্যানেজমেন্ট। আমার লক্ষ্য ছিল যে আমি যদি একটা জিনিস শিখি সেটা হলো আমি টিম ম্যানেজমেন্ট শিখবো, কেমনে টিম হ্যান্ডেল করব এইটা। আমি মানে আমার স্কিল শেখার অতটা আগ্রহ না থাকলেও এইটার প্রতি তারপর ক্লায়েন্ট কনভেন্স, এই জিনিসগুলোর প্রতি অনেক আগ্রহ ছিল। আমি ওইভাবেই 2019 সালে মোটামুটি যখন একটা ফার্স্ট কাজ করছিলাম, তো আমি 2টা কাজ করার পরেই আমার ভালো পারফরমেন্স দেখে আমার একটা ফোন গিফট করছিল। তো ওইখান থেকে একটু অনুপ্রেরণা যে আমি যদি ভালো কিছু করি, আমার 2টা কাজের জন্যই যদি কেউ আমাকে একটা ফোন গিফট করে, তাহলে আমি যদি তার জন্য ভালো কিছু করতে পারি, সে অবশ্যই আমার জন্য অনেক ভালো কিছু করবে। ভেরি ট্রু, ভেরি ট্রু। চমৎকার। সো অনেকে কমেন্ট করতেছে, সো লাইভে যারা আছে তাদের সাথে একটু আবার পরিচয় করে দিচ্ছি। ফারাবি মাহিন, কনগ্রাচুলেশন জানাইছে হাসান সরকার ভাইয়া। সো আমাদের লাইভে যে আছে সে হচ্ছে আমাদের ফারাবি মাহিন, আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট স্টুডেন্ট ছিল এবং এখন পর্যন্ত ফাইবার মার্কেট প্লেসে 1800-র মতো কাজ কমপ্লিট করে ফেলছে। এটা একটা হিউজ একটা অ্যাচিভমেন্ট, এবং তার কিন্তু 23 জন টিম মেম্বার নিয়ে কাজ করতেছে, এবং 23 জন টিম মেম্বার কেউ ভার্চুয়ালি কাজ করতেছে, কেউ ইন হাউস কাজ করতেছে। এই টিম ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা জানবো। পাশাপাশি 100K ডলারের মতো ইনকাম করে ফেলছে, ওয়ার্ডপ্রেস এবং শপিফাই নিয়ে কাজ করতেছে। তো ফারাবি, প্রথমত ঠিক আছে, চমৎকার একটা ব্যাপার আমরা জানলাম যে আসলে মেইন ফোকাসটা তোমার টিম ম্যানেজমেন্টে ছিল। সো হাউ ইউর টিম ইজ ওয়ার্কিং রাইট নাও, অর্থাৎ তুমি টিমের কাজগুলোকে ধরো মার্কেট প্লেস থেকে তুমি নিজে কমিউনিকেশন করে ক্লায়েন্ট নামাচ্ছ, এবং এই ক্লায়েন্টের কাজগুলো তুমি কিভাবে করায় নিচ্ছ, এবং ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় হয় না যে আমি একজনের কাজ দিলাম, কাজ ডেডলাইন শেষ, ওরে ফোন দিলাম, এই কি অবস্থা, হঠাৎ করে নাই ভাই ঘুরতে গেছিলাম, আমার কিন্তু কাজ করার কথা মনে নেই। তো এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে রিমোট জবে ফেস করি, বা যাদেরকে আসলে হায়ার করি তাদের সেই পরিমাণ প্রফেশনালিজম থাকে না, এটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের অ্যাকাউন্টে পড়ে। সো হাউ ইউ অ্যাকচুয়ালি ম্যানেজ দিস? এই দিকটা বলতে গেলে আমাদের টিমে যারা আছে, তো তারা বলতে গেলে অনেক ফ্রেন্ডলি। আর যারা আমার টিমে কাজ করে তারা কখনোই ভাবে না যে অ্যাকাউন্টটা ফারাবি ভাইয়ের। তারা ভাবে আচ্ছা, যে অ্যাকাউন্টটা আমার, আমাদের সবার। এই ইন্টেনশনালি সবাই কাজ করে। আর আমি যখন একটা লোক হায়ার করি, আমি ফার্স্ট দেখি যে সে আমাদের মেন্টালিটির কিনা, সে ভালো কাজ পারে বা অনেক এক্সপার্ট, এগুলা দেখি না। আমার কথা হলো আমাদের মেন্টালিটি সেম হতে হবে। আর সেম। আমি ট্রাই করি আমার আমার এজ থেকে 2 ইয়ার্স সিনিয়র অর জুনিয়র
এই টাইপের লোক নিতে, যাতে তার সাথে সব কিছু শেয়ার করা যায়, প্লাস সে সব কিছু অনেক ইজিলি বুঝতে পারে। এটা আমার চমৎকার। কাছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আমার টিম ম্যানেজ করি, আমার দেখা যায় যে আমার ম্যাক্সিমাম গুলাই 2019 সাল থেকে আজকে 2025 সাল। আমার যেগুলা মেম্বার আছে সবগুলা 2019-এ জয়েন করছে আমার সাথে। আর মজার বিষয় হলো আমাদের একটা টিম মেম্বারও আমাদের টিম থেকে বের হয় নাই। মানে চমৎকার। এরকম হিস্টোরি নাই যে কেউ বের হয়েছে, বা রিসেন্টলি দুই একজন জয়েন করতে চাচ্ছিল, দেখা যাচ্ছে যে তাদের সাথে, সেটা 2025-এর ঘটনা আর কি। আমি আগেই বলি যে আমি যেখানে অবস্থান করতেছি চিলমারিতে, এইটা মেবি যারা ঢাকায় থাকে বা ইয়াতে থাকে তারা অবশ্যই জানে যে চিলমারি একটা একবারে একদম নবগা একটা। সীমান্তবর্তী, রাইট, হ্যাঁ, হ্যাঁ। সীমান্তবর্তী। হ্যাঁ, আর এখানে আমার আমার একটা বাস পয়েন্ট আছে। হ্যাঁ। সীমান্তবর্তী এরিয়ায় তুমি আসলে লোকজনের জন্য, মানে যারা ইন হাউস কাজ করে তাদের আসলে হুম। দেখা যায় যে তুমি 1 কিলো 2 কিলো এরিয়া জুড়েও আসলে একজন স্কিল পিপল পাবা না, বা যা ওই লেভেলের পিপল খুব কমই পাওয়া যায় যারা আসলে অনলাইনে একটু টেক সেভি টাইপের। তো এই জায়গাটা তুমি হ্যাঁ, কিভাবে ম্যানেজ করো, এটাও একটা আমার এই কোশ্চেন। জায়গাটা আমি ম্যানেজ করি। আমরা দেখলাম যে আমরা কিছু টিম মেম্বার এখানে তৈরি করে নিছি, যে আমার সাথে লাইক আমি যাদের কাছ থেকে ওয়াইফাই সার্ভিসটা নিই, দেখা যাচ্ছে ওদের ওইখানে কিছু ছেলে কাজ করতো। তো ওরা অনেক ডেডিকেশন নিয়ে কাজ করতো। তো ওরা পরে বলল যে ভাই আপনি আমাদের কাজ শেখান, তো আমরা আপনার টিমে কাজ করব। তো আমি আবার ওদের ডিরেক্টলি না নিয়ে, যাতে যে ওনার আন্ডারে যে মানে যার আন্ডারে ওনারা কাজ করতেছে, আমি ডিরেক্ট তার সাথে কথা বললাম, যাতে আমি যদি তার লোকটা নেই, তার যাতে মন খারাপ না হয় বা এরকম একটা এক্স্যাক্টলি। বিষয়। তো আমি তার সাথে কথা বললাম। পরে উনি বলল যে হ্যাঁ ওই এইটা হবে, ওরা ভালো কিছু করতে পারবে। উনিও অনেক ভালো মানুষ, সেই জন্য ওইটা সাজেস্ট করছে। দেন ওরা যখন বের হইছে, ওদের পরিবর্তে ওরা আবার লোক দিয়ে দিছে, দিয়ে আচ্ছা। ওরা আমার টিমে জয়েন করছে। তো আমি আবার আমার অন্য টিম মেম্বারে প্রথম থেকেই আমি বলছি, আমাদের লক্ষ্য হলো যে শুধু যে একজন আমার টিমে কাজ করে আর্ন করবে এরকম না। দেখা যাচ্ছে আমি একজনকে হায়ার করছি, ওই শুধু কাজ করতে পারে। তো আমি কি করি, তার যেগুলা গ্যাপ আছে, লাইক সে কেমনে কমিউনিকেশন করবে বা এইরকম, বা নতুন একটা স্কিল শেখা, যেমন আমরা এখন শপিফাই শিখতেছি প্লাস কাজ করতেছি। আমাদের সিনিয়র 4 জন ডেভেলপার আছে, বাকি মেম্বাররা আমার রানিং মনে করেন যে শপিফাই শিখতেছে, যে আমি মেন্টর সিলেক্ট করে দিছি, ওই মেন্টর ওনাদের শেখাচ্ছে। চমৎকার। আচ্ছা, তো এখানে আমার একটা পয়েন্ট আছে যে 2019-এর পর 2022-এ তুমি নিজে শিখছো, টুকটাক কাজ করছো, তোমার কাজিনের ফার্মে কাজ করছো, এরপর নিজের জার্নিটা 2022 থেকে 2025 এই জায়গাটা আমি একটু শুনতে চাচ্ছি। এই যে টার্ন ওভারটা আসলে কিভাবে হইলো? মূলত ভাইয়া এই টার্ন ওভারটা হতো না। এইখানে টোটালি অবদান আমার 2টা টিম মেম্বারের, ফারুক ভাই আর অলোকের। মূলত তাদের কিছু ফ্যামিলি ক্রাইসিস বা অন্যান্য সমস্যায় থাকতেই পারে, বলতে ওগুলা লাইভে বলা ঠিক হবে না। ওরা আমাকে টোটালি ইন্সপায়ার করছে যে ভাই আপনি তো একটা সময় অনেক ভালো কিছু করছিলেন, তো আপনার ফ্যামিলির কারণে আপনি যে ফ্রিল্যান্সিংটা বাদ দিলেন, এর ইফেক্টটা টোটালি আমাদের টিমে পড়তেছে। তো আমি ভাবলাম, তারপরেও আমি প্রথমেই আপনাকে কালকে রাত্রে শেয়ার করছি যে আমার ফ্যামিলি থেকে এসব করা একদম সাপোর্ট করে না। তো আমি সবকিছু কিন্তু আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে করি, মানে আমি এই পর্যন্ত আসছি। আমার পড়াশোনায় আমার টোটালি অবদান আমার সালমা আন্টির। উনি আমার পড়াশোনার দিকটা সাপোর্ট দিছিল, যেহেতু আমার বাসা ছিল নদীর ওপারে, মানে নৌকা পার হয়ে গিয়ে দেন আমাদের বাসা। এখন রিসেন্টলি আমরা এদিক বাসা করার প্ল্যান করতেছি, বা জায়গা আছে এরকম। কিন্তু আগে ছিল কি, আমি নদীর ওপারে, মানে আমার বাবা মা ছিল। আমরা আবার বললাম না, ওই নদী ভাঙ্গনের পর আমরা আবার শিফট হয়েছি এই দিক চিলমারিতে। আচ্ছা। তো এই ইস্যুটা তো আমার আন্টি অনেক আমাদের সাপোর্ট দিছে। আবার আমার 2022-এ যে ঘটনাটা ঘটছিল, যে আমাকে পুরা শূন্য করে দেওয়া হয়েছিল, যে আমি যে একটা পিসি চালাবো ওই রকম একটা অ্যাবিলিটি ছিল না, মানে আমার যে পিসি ছিল পিসি পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছিল। তো আমি ওই সময় আমার একটা আন্টি, উনি আমাকে অনেক হেল্প করছে, নাজমা আন্টি। তো উনি ওনার বিশ্বাস ছিল যে আমি ভালো কিছু করতে পারবো, এই বিশ্বাসে হয়তো বা উনি আমাকে একটা পিসি কিনে দিছিল। আমি যেহেতু নিউ ম্যারিড ছিলাম ওই টাইমে,
তো ওইভাবে কেউ সাপোর্ট দিতে চাইতো না। মানে যেহেতু ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে একটা কাজ করে ফেলছি, ভুলেই করছি, স্বীকার করি যে ওইটা ভুলেই ছিল। তো ওই ভুলের জন্য ওইভাবে সাপোর্ট না পাওয়ায় তো আন্টির সাপোর্টে পিসি কিনলাম, দেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করলাম। দেন আস্তে আস্তে আমার আবার পুরাতন কিছু ক্লায়েন্ট ছিল হোয়াটসঅ্যাপে। ওই করতাম কি, তখন তো আমি রেগুলার কাজ করতাম না, তো মাঝে মাঝে প্রজেক্ট দিলে আমি কোনো টিম মেম্বারে দিয়ে দিতাম, ওই করতো, করে ওর প্রোফাইলে রিভিউ টিভিউ নিত বা ফাইবারে অর্ডার নিত এইরকম। মানে ওইখান থেকে আমি কিছু নিতাম না, কারণ আমার ওইরকম ইন্টেনশন ছিল না যে আমি ফ্রিল্যান্সিং এ ব্যাক করব। তো ওর যদি ভালো হয় হোক, এই দিক থেকে ইয়া করছিলাম। পরে দেখলাম যে আমার অন্য অন্য মেম্বার ডে বাই ডে ওরা অনেক খারাপ অবস্থানে যাচ্ছে, এই জন্য আমি আবার ব্যাক করলাম। চমৎকার। আচ্ছা, এখন কি কি সার্ভিস দিচ্ছ বা মার্কেট প্লেসে আসলে আমাদের যে আসলে গিগ র্যাঙ্ক করা বলে, তোমার আসলে কোন কোন গিগ গুলো থেকে ভালো পরিমাণ কাজ আসতেছে, বা এই গিগ গুলোর ফিউচার তোমার কাছে কেমন মনে হয়? আমাদের মূলত মেইন ফোকাস হলো ওয়ার্ডপ্রেস। আমাদের ওয়ার্ডপ্রেসে আলহামদুলিল্লাহ সবসময় কাজ থাকে, আমার প্রতিটা মেম্বারে ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারে। কিন্তু আমাদের শপিফাইয়ের ক্ষেত্রে হচ্ছে কি, আমরা রিসেন্টলি শপিফাই শুরু করছি, আলহামদুলিল্লাহ প্রায় $2100 মতো কাজ করছি, যেটা আমরা মেবি এ আপনার 45 ডেজ হবে শুরু করছি এরকম। আচ্ছা। তো আমরা আশা করতেছি যে আমরাও শপিফাইতে অনেক ভালো কিছু করব, যেহেতু আমার টিমে যারা জয়েন করছে শপিফাইতে তাদের অনেক ভালো অভিজ্ঞতা আছে। তারা অলরেডি একটা এজেন্সির আন্ডারে 200+ কাজ করে ফেলছে পার পার্সন। তো তাদের আমার থেকেও আইডিয়া ভালো, তারাও আমাকে হেল্প করতেছে, আমিও আমার দিক থেকে বেস্ট ট্রাই করতেছি। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে শপিফাই সেক্টরে। চমৎকার। এখন আমরা আসলে এই 1800+ ক্লায়েন্টের অনেক সময় হয় না যে অনেকগুলো ক্লায়েন্টের কাজ করতে করতে কিছু ফিক্সড ক্লায়েন্ট হয়ে যায়, যারা আমাদের রিকারিং অর্ডার দিতে থাকে, অর্ডার দিতে থাকে, অর্ডার দিতে থাকে। ডু ইউ হ্যাভ সাম ফিক্সড ক্লায়েন্টস, এবং এই ফিক্সড ক্লায়েন্টগুলো হ্যান্ডেল করো কিভাবে, বা এখানে যদি ফিক্সড ক্লায়েন্টকে ধরে রাখার কিছু ট্রিক্স যদি সবার সাথে শেয়ার করতাম? হ্যাঁ, ফিক্স ক্লায়েন্ট বলতে আমার অনেক ফিক্স ক্লায়েন্ট আছে। আমার এ, প্রথম শক্তি আমার টিম, সেকেন্ড শক্তি হলো আমার রিপিট ক্লায়েন্টস। আমার এনাফ রিপিট ক্লায়েন্টস আছে। আবার আমার কিছু ক্লায়েন্ট আছে যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে কন্টাক্ট হয়, কিন্তু আমি কখনোই এই এই বোকামিটা করি না। আমি কোনো ক্লায়েন্টে ফাইবারের বাইরে নিয়ে যাই না, আমি ফাইবারের মধ্যে রাখি। তার সাথে আমার কমিউনিকেশন হচ্ছে হোক বাইরে, কোনো ইস্যু নাই। হয়তোবা সে ব্যস্ত থাকে, যে কোনো ব্যাপারে একটা হেল্প চাচ্ছে। আমার অনেক রিপিট ক্লায়েন্টদের এমন হচ্ছে যে সে একটা মেল সেন্ড করবে 5 জন রে, আমারে বলতেছে ফারাবি তুমি এই মেলটা এই 5 জন রে সেন্ড করো। তো উনি আমারে ওনার এনিডেক্স দিয়ে রাখলো, আমি ওই কাজটা পর্যন্ত করে দিছি। তো দেখা যাচ্ছে যে আমি নর্মাল একটা কাজ করে, যেইখানে মনে করেন যে এর আগে আমি একটা পোস্ট করছিলাম আপনাদের ওইখানে। তো আমি একটা কাজ করছিলাম মেবি $300 এক পেজ। তো উনি আমাকে ওইখানে মানে বাইরেই টিপস দিছিল হলো $275। আমি আচ্ছা, আচ্ছা। জাস্ট তার এই ছোট একটা হেল্প করছিলাম, যে ইয়া করছি, মনে করেন যে মেইল সেন্ড করে দিছি। উনি আবার আমারে অনেক হেল্প করছে, মহিলা ক্লায়েন্ট ছিল ইউকের। ওনার যখন আচ্ছা, কোম্পানির ইয়া করতো, আমার বাইরের ক্লায়েন্ট হওয়ার মূল শক্তি হলো, আমরা যখন ইয়া করছিলাম ডিগনিস ক্রিয়েটর ওয়েবসাইটে ক্রিয়েট করছিলাম প্রথম, ওটা মূলত ওনার আইডিয়া, প্লাস মনে করেন যে আমরা যে এজেন্সিতে রূপান্তর হয়েছি ওই ক্লায়েন্টে টোটালি আমি, উনি আমাকে আইডিয়া দিছিল, আমি জাস্ট ফলো করে 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 এই পর্যন্ত আসতে পারছি। জোয়ানা নামে একটা ক্লায়েন্ট ছিল আমার, যেগুলো পরিচিত আছে তারা অবশ্যই এই ক্লায়েন্টের নাম জানে, কারণ আমি তার প্রতি আদৌ কৃতজ্ঞ, কারণ টোটাল আইডিয়া এটাই ওনার ছিল। মানে আমি আইডিয়াটা জাস্ট উনি আসলে সেট আপ করে হ্যাঁ, হ্যাঁ, দিছে। যে চমৎকার। উনি আবার করছিল কি, আমরা যখন ইয়া করছিলাম ওয়েবসাইটটা ইয়া করছি, উনি ওনার ইয়ার করতো কি, ওনার ওয়েবসাইট প্রমোট করার জন্য কিছু লিফলেট বিতরণ করছিল। তো উনি ওনার ওয়ান সাইডে আমার ওয়েবসাইটের ইয়ার রাখছিল, আমাকে প্রমোট করছে, অ্যানাদার সাইডে ওনার ওয়েবসাইট প্রমোট করছে। তো গ্রেট, একটা চমৎকার। ক্লায়েন্টের সাথে যখন আমাদের ভালো রিলেশন হয়, আপনি যদি ও ওনাকে আপনার বেস্টটা দিতে পারেন, অলওয়েজ দেখাতে পারেন যে আমি ফ্রেন্ডলি, আমি তোমাকে অলওয়েজ সাপোর্ট দিব, তখন হয় কি ক্লায়েন্টরা আমাদের প্রতি টোটালি বিশ্বাসটা পেয়ে যায় যে এ আমার জন্য এত কিছু করতেছে, আমি ওর জন্য কিছু একটা করি। আসলে এটা সম্পর্কের ব্যাপার, আমি যদি কারোর সাথে ভালো কিছু করি, সে অবশ্যই আমার জন্য ভালো কিছু করবে। চমৎকার। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে যে ডিরেক্ট
পেমেন্টের কিছু ওয়ে, এটা আমি আনসার করতেছি। বেসিক্যালি মার্কেটের বাইরে যদি আমরা কাজ করতে যাই, আমাদের হাতে যেহেতু বাংলাদেশে পেপ্যাল এখনো অ্যাপ্রুভড হয় নাই, সো হোয়াট উই ক্যান ডু, আমরা আসলে রিমিটলি বা ওয়াইজ অথবা হচ্ছে ট্রান্সফার ওয়াইজ এরকম কিছু রিয়া এই ধরনের আমরা জাস্ট ন্যাশনাল আইডি কার্ড এগেনস্টে ওরা আমাদের এই অ্যামাউন্টটা ডিপোজিট করে নিতে পারে। তো আমরা যে কোনো ব্যাংকের আসলে মানিগ্রাম বা মানি ট্রান্সফারের মাধ্যমে পেমেন্টটা নিতে পারি। এর পাশাপাশি ট্যাপ ট্যাপ সেন্ড নামে চমৎকার একটা অ্যাপ আছে, এটার মাধ্যমেও আমরা দেখা যায় যদি ওই কান্ট্রি সাপোর্টেড হয়, ক্লায়েন্ট অ্যাকাউন্ট করে আমাদের বিকাশ বা আমাদের ব্যাংকে ডিরেক্টলি পেমেন্ট করতে পারে। আচ্ছা, তো আমরা ফারাবি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা ক্লায়েন্ট মানে আসলে আমার কাছে আসছে, এই ক্লায়েন্টটাকে আমার এই কমিউনিকেশন মানে আসলে ফাইবারে তো ম্যাক্সিমাম তুমি চ্যাটিং এর মাধ্যমে কমিউনিকেশন করতেছো, এই যে কাজ নেওয়া থেকে শুরু করে তুমি কাজ টিমকে দিতেছো, দেন সেই কাজটা উঠাই নিতেছো, কোয়ালিটি চেক করতেছো, তারপর ফাইনালি ডেলিভারি করতেছো। তো এই প্রসেসটা যদি একটু সংক্ষেপে সবাইকে বুঝায় বলতে, যারা আসলে এজেন্সি ফরমেশনে যেতে চায় নিজে হাতে কাজ না করে, মানে নিজের হাতে তো কাজ করছে অনেকদিন, সো দেখা গেছে 1000 অর্ডার দিয়ে 1500 2000 অর্ডার কমপ্লিট করছে, এরকম আমাদের অনেক ফ্রিল্যান্সার আছে যারা এখনো নিজের হাতে কাজ করতেই ভালোবাসে বা অন্য কাউকে ডেলিগেট করতে পছন্দ করে না, কারণ তার হয়তো কোয়ালিটি ওভাবে আসে না, বা যাকে দিয়ে কাজ করাচ্ছে তার কাজের কোয়ালিটি ওরকম হয় না। এই জায়গাটা তুমি আসলে কিভাবে মেনটেন করো একটা ক্লায়েন্ট আসা থেকে ডেলিভারি দেওয়া পর্যন্ত? এই দিকটা বলতে গেলে আমরা অনেক ফ্রিল্যান্সার, বাংলাদেশি ফ্রিল্যান্সার যারা ভালো কাজ পায় আর কি ফাইবার থেকে, আমরা তাদের সাপোর্ট দিয়ে থাকি। দেখা যাচ্ছে কি উনি জাস্ট আমারে ওনার এনিডেক্স দিয়ে রাখছে, আর ওনার কাজ শুধু হলো যে পিসিটা 24 আওয়ার্স অনলাইন রাখা, আমরা আমাদের লোক সেট করে রেখে দিছি, উনি ওনার পুরা মনে করেন যে প্রজেক্ট নামাচ্ছে, কমিউনিকেশন হোক আবার জুম মিটিং। আমাদের একটা ভালো দিক আছে, আমি আগে থেকেই ওই দিকটা এক্সপার্ট ছিলাম, যে আমি যদি কোনো ক্লায়েন্ট রে ভুল করেও যদি জুমে নিয়ে যাইতে পারি, ওইটা 100% অর্ডারে কনভার্ট হইতো। তো আমি এই জিনিসটাই আমার যারা সিনিয়র আছে, ডেভেলপার আছে, আবার কমিউনিকেশন এক্সপার্ট হিসেবে কাজ করতেছে আমাদের টিমে, আমি ওদের এই জিনিসটা শিখাইছি, আবার ওদের কাছ থেকেও কিছু জিনিস শিখছি। তো হয় কি আমাদের আইডিয়া, আমরা নিত্যদিন আমরা যে কোনো একটা জিনিস শিখলে আমরা অন্য মানে আমাদের টিমে যে কোনো মেম্বারদের শেখানোর ট্রাই করি, যাতে আমরা সবাই এক্সপার্ট হয়ে থাকতে পারি। যেন আমার টিম থেকে কেউ বের হয়, যদি মনে করেন যে হয় না অনেক সময় অনেক সম্পর্কে ভাঙন সৃষ্টি হয়, ওই সময় যদি সে বের হয়, আমি চাবো যে আমার টিম মেম্বারটা অবশ্যই যেন কিছু করে ভালো কিছু আমার থেকেও যেন ভালো কিছু করতে পারে। আমরা আসলে এই লক্ষ্যে কাজ করি, এই জন্যই আমাদের টিম মেম্বার আমাদের সাথে থাকতে পছন্দ করে আমি মনে করি। আচ্ছা, চমৎকার। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা অনেক সময় হায়ার করার সময় চিন্তা করি যে আমরা মানে আওয়ারলি বেসিস হায়ার করব, মানে কাজ যে করতেছে, অথবা প্রজেক্ট বেসিস হায়ার করব না স্যালারি বেসড হায়ার করব। সো তুমি আসলে কোন ফরমেশনে প্রিফার করো? আমি প্রিফার করি পার্সেন্টেজ বেসড, কারণ আমি যদি কারোর সাথে হাওয়ারলি বা বেসিক মানে স্যালারি বেস কাজ দিই, ওই সময় সমস্যাটা হচ্ছে কি যে আমি তাকে অতিরিক্ত চাপ দেয়া লাগে, মনে করেন যে যেগুলা রিমোটলি হয় আর কি, ওনারে বারবার বলতে হয় যে ভাই কাজটা করেন, বা মান্থলি একটা টার্গেট দেই, যখন ওনার ফিল আপ হয় না, দ্যাটস টাইম দেখা যাচ্ছে কি আমি যদি ওনার একটু স্যালারি কম দেই, আমার নিজেরই বিবেকে বাঁধবে যে আমি ওনাকে ঠকাচ্ছি বা এরকম কিছু। ওই দিক থেকে চিন্তা করে আমাদের যা আছে ভাই, বিলিভ করবেন কিনা, আমাদের প্রত্যেকটা জিনিস পাবলিক। আমাদের আমি কত স্যালারি পাই বা আমার সিনিয়র ডেভেলপার কত পায়, আমাদের একবারে জুনিয়র ডেভেলপার কত পায়, সবকিছু আমাদের টিমে পাবলিক। মানে আমরা যা করি সবকিছু পাবলিক করা, ওইখানে সবকিছু শিট আছে, আমাদের প্রজেক্টের শিট আছে, আমাদের রিভিনিউ এর শিট আছে, আমাদের সবকিছু শিট করা আছে। তো এখানে লুকোচুরির কিছু নাই, যা আছে সবাই দেখতেছে। কারো আবার আমরা কখনো যদি কোনো ডিসিশন নেই, জাস্ট টাইম আমরা করি কি একটা মিটিং করি, আমরা গ্রুপ কলে হোক বা যে কোনো সিস্টেমে বা জুম মিটিং বা গুগল মিটের মাধ্যমে একটা মিটিং করি, করে আমরা যে কোনো একটা ডিসিশন নেই। এইটা না যে আমি একটা কোম্পানির সিও, আমার কথায় সব চলবে, এরকম আমাদের টিমে হয় না। সো খুবই চমৎকার। তো আমরা যারা লাইভে পরে জয়েন করছি তাদের সাথে আবার পরিচয় করে দিচ্ছি। ফারাহিবি মাহির আমাদের ওয়ার্ডপ্রেস এবং শপিফাই নিয়ে কাজ করতেছে, কবিনবিড়ি ইন্ডাস্ট্রিয়াল অ্যারেঞ্জমেন্টের স্টুডেন্ট ছিল এবং প্রায় 1800-র মতো কাজ কমপ্লিট করে ফেলছে এবং প্রায় $100K মতো ইনকাম করে ফেলছে। আচ্ছা, ডলারের কথাটা যখনই আমার মাথায় আসে তখনই আমি চিন্তা করি হাউ ইউ আর সাপোর্টিং ইউর ফ্যামিলি মেম্বার্স, বা এই ডলার দিয়ে ইনভেস্টমেন্টের কি কি প্ল্যান বা হোয়াট ইউ আর ডুইং, মান্থলি যে আর্নিংটা আছে কোম্পানির, তো আসলে একটা প্রফিট থাকে, এর পাশাপাশি তোমার কি কি কাজ হচ্ছে, বা তুমি আসলে মানে ফ্যামিলি ডেভেলপমেন্ট বলো বা সোশ্যাল ডেভেলপমেন্টে কি কাজ করতেছো? তো মূলত আমার
আমরা যেহেতু নদী ভাঙ্গনের শিকার, সেক্ষেত্রে আমাদের সবকিছুই নিউ ভাবে করতে হচ্ছে। সেটা তো সবারই বোঝার কথা। তো আমি আমার ফ্যামিলিরে যতদূর সম্ভব আমি সাপোর্ট দিচ্ছি। আমার ফ্যামিলির আমার বাবা যা ঋণ ছিল আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। কেউ আমাদের কাছ থেকে ১ টাকাও পাবে না, এরকম একটা ব্যাপার। কারণ আমি অনেক কষ্ট করে একটা অ্যামাউন্ট মানে অন্যভাবে জমাইছি। আমাদের যে আমি এখান থেকে আর্ন করতেছি এইটাই না, আমার অন্যান্য আর্নিং সোর্স আছে, ওইখান থেকেও মানে মিল করে আমি আমার টোটালি যে আমাদের যে ঋণটা ছিল আলহামদুলিল্লাহ আহ, অবশ্যই এই মিটিংটা শেষ হওয়ার পরে আমি হয়তোবা গিয়ে তাদের বুঝাই দিব। তো আমাদের আর কোনো ফ্যামিলিগতভাবে কোনো ঋণ টিন নাই, আমারও নাই, আমার ফ্যামিলিরও নাই। তো আর একটা জিনিস, আমি মূলত সেভিং করতেছি রিসেন্টলি আমার টিমের মানে ফিউচারের কথা চিন্তা করে। তো আমাদের প্ল্যান হচ্ছে যে আমার যেহেতু আমার এলাকাকে অনেকে ছোট করে দেখে, আমি অনেক পোস্টে মেনশন করি যখন আমি একটা ঢাকার ছেলের সাথে কথা বলি বা একটা আহ, চট্টগ্রাম বা রংপুর সিটির একটা ছেলের সাথে কথা বলি, তো ও কিন্তু আমার এলাকায় ওভাবে আসে নাই, ও জানে না যে আমি কোন পরিবেশে আছি বা কি সিচুয়েশনে আছি। আমাদের এখানে মেন প্রবলেম হলো আমরা যদি একটা ২ তলা বিল্ডিংও নিতে চাই, এরকম কোনো অপশন নাই। যেগুলা ২-১টা বিল্ডিং আছে ওগুলা হয়তোবা মার্কেট তৈরি করছে, অথবা ওনারা পার্সোনাল ভাবে থাকার জন্য করছে। তো আচ্ছা। এই দিক থেকে অনেক প্রবলেম ফেস করা লাগে। তো আমার প্ল্যান হচ্ছে আমি কিছু সেভিং করছি যে আমরা নিজেরাই একটা ৫ তলা অফিস দেব। আমার আন্টির প্ল্যান আছে উনি নিচে ক্লিনিক করবে। তো উনি যদি ক্লিনিক করে তার উপরতলা হয়তো বা উনি ডাক্তার থাকার জন্য দিয়ে দিবে। তা আমরা 3rd ফ্লোরে আমাদের অফিস করব, 4th ফ্লোরে আমাদের ব্যাচেলার যারা টিম মেম্বার আছে তারা থাকবে, আর 5th ফ্লোরে আমরা ওইভাবে অ্যাটাচ ওয়াশরুম সহ রুম করে দিব। আমাদের যেগুলা বিবাহিত মেম্বার আছে তাদের থাকার মতো একটা পরিবেশ করব ওয়াইফ সহ। চমৎকার চমৎকার একটা প্ল্যান আসলে। আমরা যেটা হয়, আমরা যখন কোনো একটা রুরাল এরিয়াতে থাকি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখছি যে ওই জায়গায় আসলে ইন্টারনেটের সমস্যা হইতেছে, যোগাযোগের সমস্যা হইতেছে, ডেভেলপার পাচ্ছি না, বা আমি যাকে দিয়ে কাজ করাবো এরকম ভালো মানুষজন পাচ্ছি না, তো দেখা যাচ্ছে শিফট করে ফেলতেছে, শহরের দিকে আসতেছে। বাট ইউ হ্যাভ এ প্ল্যান টু গ্রো ইয়োর ওন সিটি, এবং এটা খুব বড় একটা ব্যাপার যে তুমি তোমার নিজের এরিয়াতে আসলে ডেভেলপমেন্টের ট্রাই করতেছো, নিজের এরিয়াতে আসলে সবার টিম মেম্বারদের কথা চিন্তা করতেছো এবং টিম মেম্বারদেরকে নিয়ে একটা গোছানো প্ল্যান করতেছো। আচ্ছা, সো আমরা মোটামুটি আহ, প্রথম দিককার জার্নি নিয়ে অনেকে কোশ্চেন করতেছে। আহাদ নামে একজন ভাইয়া কোশ্চেন করতেছে। আমাদের এই পডকাস্টটা কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সহ টোটাল 8টা সোশ্যাল চ্যানেলে শেয়ার হচ্ছে। সো অনেক জায়গা থেকে কমেন্ট আসতেছে। ফেসবুক থেকে একজন ভাইয়া কোশ্চেন করছে যে ফারাবি ভাই ফ্রিল্যান্সিং জার্নির ফার্স্ট সময়টাতে টাইম ম্যানেজমেন্ট কেমনে করতেন। আর সিমিলার ওয়েতে আর একটা কোয়েশ্চেন আসছে যে স্টার্টিংটা আসলে তুমি যখন আসলে এই ডেভেলপমেন্টের জার্নিটা স্টার্ট করছো, এই স্টার্টিং জার্নিতে আসলে কিভাবে একটা মানুষ অ্যাকাউন্ট গ্রো করতে পারে, বা তাদের অ্যাকাউন্ট গুলার ফলো আপ, বা মানে একটা অ্যাকাউন্ট গ্রো করতে আসলে তার কি কি স্কিল দরকার, কি কি জিনিস দরকার, কি কি কাজ করা দরকার। মূলত যখন আমরা 2019-এ শুরু করছিলাম তখন আর কি আমি অটো ক্লায়েন্ট পেয়ে গেছিলাম আর কি। ডাটা এন্ট্রি যেহেতু আমি অন্যের আন্ডারে কাজ করতাম তখন আর কি ওরকম ইয়া ছিল না, কিন্তু 2022-এর শেষের দিক, না না 23-এর মেবি শুরুর দিক হবে, ফেব্রুয়ারি মান্থে আমার অ্যাকাউন্ট করা হয়েছিল মানে আচ্ছা। নতুন করে শুরু করার জন্য আমার আম্মুর নামে। ওই অ্যাকাউন্টে হয়েছিল কি আমার ম্যাক্সিমাম কাজ আমি ব্রিফ থেকে নামাইতাম। আমার মানে কোড মেসেজ লেখার একটা আইডিয়া অনেক ভালো আছে। প্লাস আমি জানি যে আমি যেহেতু আমি আপওয়ার্কে কাজ করি না, কিন্তু আপওয়ার্কে আমরা যে প্রপোজালটা পাঠাই এটা ফাইবারে মানে ব্রিফের মতো করে সেন্ড Right. করতে হয়। তো আমি ওইটা মানে আইডিয়া নিস। প্রপোজাল পাঠাইতেছো আর কি, তাই তো ক্লায়েন্টকে? হ্যাঁ হ্যাঁ, প্রপোজাল এটা ব্রিফ ফাইবারের। তো ওইটার আইডিয়া নিছিলাম আমাদের এক রাশিয়ান ক্লায়েন্টের কাছ থেকে। ওই আবার আমার মতো এজেন্সি নিয়ে কাজ করে, ও টপ রেটেড কিছু প্রোফাইল আছে ইয়ার মধ্যে। ওর আমরা ডাটা এন্ট্রি প্রজেক্ট করছিলাম তো একটা। তো ওর সাথে আমার বাইরে ভালো একটা রিলেশন আছে। তো ওর কাছ থেকেও আমার কিছু আইডিয়া নেয়া। মূলত আমার বেশিরভাগ আইডিয়া নেয়া বাইরের ক্লায়েন্ট থেকে বা বাইরে কে ভালো করছে। আমার দেখা যাচ্ছে যে আমার
প্রতিবেশী বা আমার খুব ক্লোজ লোক কেউ বিদেশে যাচ্ছে, তো ওরা করছে কি, ওরা ওইখানে ভার্সিটির পাশাপাশি ওদের যখন কোনো ফ্রেন্ড সার্কেল থাকে যাদের আর কি এই রিলেটেড হেল্প লাগবে, তারাও আমাকে প্রমোট করে দিচ্ছে। তো আচ্ছা এই আচ্ছা। দিকটা আমি অনেক ভালো একটা সাপোর্ট পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আবার অনেক ক্লায়েন্ট করে কি, ওদের সাথে যখন আমার ভালো সম্পর্ক হয়, ওরাই ওদের ফ্যামিলি মেম্বার বা অন্যদের অটোমেটিকলি আমাদের প্রমোট করে দেয়। এই তো জিনিসটা আমার অনেক ভালো লাগে, আমি এটা আরো ইমপ্রুভমেন্টে ট্রাই করতেছি, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে আশা চমৎকার, করি। এটা খুব ভালো একটা জায়গা। আচ্ছা, চমৎকার। ইউটিউব থেকে নিলয় ভাই কোশ্চেন করছে, ওয়ার্ডপ্রেস এবং শপিফাই 2025 এসে ঠিক হবে কিনা, কারণ এত এত ওল্ড ডেভেলপার এন্ড খুব ভালো একটা কোশ্চেন। বেসিক্যালি শপিফাই বা ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা যারা কাজ করতে চাই, অনেক অনেক ডেভেলপার আছে, দ্যাটস ট্রু। আবার নতুন নতুন স্কিল মার্কেটে ইন্ট্রোডিউস হচ্ছে, নতুন নতুন নিশ মার্কেটে ইন্ট্রোডিউস হচ্ছে। তো আগে যারা ডেভেলপ করে গেছে তাদের অলরেডি কিছু বড় স্কিলে অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে, তা আমাদের বড় স্কিলে যাওয়ার দরকার নেই। আমরা কি করি, ছোট স্কিলে যাই। অর্থাৎ আমরা ছোট ছোট নিশ বেস কাজ করি। আমার ফুল ওয়ার্ডপ্রেসের সার্ভিস দেওয়া দরকার নেই। আমি ওয়ার্ডপ্রেসের স্পিড অপটিমাইজেশন, অন পেজ এসইও, বা ওয়ার্ডপ্রেসের ল্যান্ডিং পেজ বা বিভিন্ন অ্যাডের জন্য বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ বা লিড কালেক্টিং পেজ লাগে বা সেলস পেজ লাগে, এই ধরনের সার্ভিসগুলো দিই। বা নিশ বেস সার্ভিস দিই, যে শুধু ফ্যাশন ই কমার্স ওয়েবসাইটের কাজ করব, বা শুধুমাত্র আমি আসলে প্লাম্বিং বা ক্লিনিং ওয়েবসাইটের কাজ করব। ছোট 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 নিশ যদি আমরা আসলে অ্যাকাউন্টগুলো গ্রো করতে পারি, এখনো আমাদের অনেক স্টুডেন্ট আসলে এই নিশ বেস কাজ করতেছে। আচ্ছা ফারাবি, ইংলিশ কমিউনিকেশন আমরা জানি মার্কেট প্লেসে খুবই খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইংলিশ কমিউনিকেশন যদি প্রপারলি আমি না করতে পারি, আমি ক্লায়েন্টের কথা বুঝবো কেমনে, ক্লায়েন্টের বুঝাবো কেমনে, তাই না? এখন এই জায়গাটাতে তুমি অলরেডি পড়াশোনা করছো ইংলিশ মিডিয়ামের শুরুর দিকে, তখন তোমার একটা সুবিধা ছিল, যেটা আমি তোমার সাথে কথা বলার সময় জানতে পারছি। বাট নতুন যারা আসতেছে তাদের অনেকে স্কিলটা নাই, এবং তারা বাংলা মিডিয়ামে যারা পড়ে আসতেছে ওভাবে আসলে ফ্লুয়েন্সি তৈরি হয় না। তো এই জায়গাটাতে আসলে সে তারা কিভাবে ডেভেলপ করতে পারে, বা মার্কেট প্লেসের প্রেক্ষাপট থেকে তোমার কাছে কি মনে হয় ইংলিশ কমিউনিকেশন কতটা ইম্পর্টেন্ট? অবশ্যই ইংলিশ কমিউনিকেশন ইম্পর্টেন্ট। যদি আমরা কোনো ক্লায়েন্টকে মিটিংয়ে কনভেন্স করতে যাই, সেক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। আর যদি এমনিতে বেসিক যদি মেসেজ হয়, সেক্ষেত্রে বেসিক জানা থাকলে হয়। আমরা করি কি, যেগুলা মেম্বার আমার দুর্বল আর কি, তাদের দিয়ে উদাহরণ দিচ্ছি, তারা করে কি, আমি বেসিক্যালি ওরা নর্মালি ট্রান্সলেট করে লিখে লিখে এআই কে আস্ক করে যে এটা আমারে প্রফেশনালি দিয়ে দাও। তো এআই অনেক সুন্দর করে দিয়ে দেয়। কমিউনিকেশনের ক্ষেত্রে এটা ম্যানেজ করা যায়, কিন্তু আপনি যখন একটা জুম মিটিং এ যাবেন, অবশ্যই আপনাকে আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে এটা অবশ্যই বুঝতে হবে, না হলে তো আপনি অ্যান্সার করতে পারবেন না। ভেরি ট্রু। চমৎকার। তো আমরা যারা আসলে ইংলিশে দুর্বল আছি, সো ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর ইংলিশ স্কিল, এবং ইংলিশ কমিউনিকেশন স্কিলের সাথে সাথেই আমাদের নেগোসিয়েশন বা প্রফেশনাল কমিউনিকেশন, যেটা ফারাবি একটু আগে বললো, প্রফেশনালি একটা ক্লায়েন্টকে হ্যান্ডেল করা। মানে অনেক সময় হয় না যে আমরা ক্লায়েন্টের কাছে বাজেট বলতে লজ্জা পাচ্ছি, আমরা অনেক ক্লায়েন্ট একটা জিনিস ফিচার চাইতেছে, সেটা আমার দিতে মন চাচ্ছে না, বা আমি পারি না, আমি বলতে পারতেছি না প্রফেশনালিজমের অভাবে। সো উই হ্যাভ টু বি বোল্ড। ক্লায়েন্ট আসলে ভয়ের কিছু নেই, বাঘ সিংহ এরকম কিছু না। ক্লায়েন্ট আমার কাছে আসছে, সে যেরকম আমাকে পে করতেছে, আই এম গিভিং হিম সার্ভিস। সুতরাং এখানে ভয় কিছু নাই। অর্থাৎ আমরা প্রফেশনালি হ্যান্ডেল করবো না, আমি পারবো না, আমার বাজেট এত, সো মাই মিনিমাম বাজেট ইজ এত, আমার ডেডলাইন ইজ এত, তুমি যদি মনে হয় তুমি করতে পারবা, ইউ ক্যান কাম টু মি। তো এইভাবে আসলে প্রফেশনাল একটা কমিউনিকেশনে আমাদের ইউজ টু হইতে হবে। আচ্ছা ফারাবি, নতুন যারা এই সেক্টরে আসতেছে তাদের জন্য ছোট্ট করে যদি কিছু কথা বলতা। এই সেক্টরে যারা নতুন আসতেছে, তাদের যারা আর কি আহ, অনেক এখনো এনআইডি কার্ড হয় নাই, তাদের জন্য একটা ভালো উপদেশ আমার তরফ থেকে। যারা আর কি অনেকে করে কি, ফ্যামিলি মেম্বার, বাবা মা অনেক আপনজন, এটা আমি মানি, বাবা মা কখনো কোনো ইস্যু করবে না। লাইক অন্য অন্য মেম্বার থাকে, যেমন কাজিন বা এরকম, আমরা অনেক ভুল করি কি, কাজিনের অ্যাকাউন্টে করি, মানে কাজিনের নামে অ্যাকাউন্ট করি। আমি এই ইস্যুটা একটা ফেস করছিলাম। আমার অনেক একটা র্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, $1400 পর্যন্ত আর্নিং, মানে রানিং অর্ডার ছিল, প্লাস লেভেল 2 কাছাকাছি একটা প্রোফাইল ছিল। তো আমার ওই রানিং প্রোফাইল জাস্ট খালি আমার ফুফাতো ভাইয়ের ইনফরমেশন ইউজ করার কারণে এইটা আমার ফুফাতো ভাই নিয়ে নিছে, যে এটা আমার নামে খোলা, আমি করব। কিন্তু সে কিন্তু ওই প্রোফাইল দিয়ে 1 টাকাও, মানে নেক্সট যে সর্বোচ্চ 100-200 ডলার হয়তো বা আর্ন করছে আমার জানা মতে, হয়তো বা কাউকে হায়ার করে, এর বেশি আর্ন করতে পারে নাই, কারণ সে এই সেক্টরে জানে না। এই আমি এটা উপদেশ দিব, যারা করো, ট্রাই করবা যে নিজের নামে প্রোফাইল করার,
তখন নিজের নামে প্রোফাইল করলে হয় কি নিজেদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, মানুষ চিনে, তখন কাজ পাওয়ার চান্স অনেক ভালো তৈরি হয়। সো বেসিক্যালি আমরা যারা 80-র উপরে আছে তারা তো নিজের নামে অ্যাকাউন্ট করব, এটাই হওয়া উচিত। আর যারা 18 বছরের নিচে তাদের লিগ্যাল গার্ডিয়ানের নামে আমরা অ্যাকাউন্ট করতে পারি, এটা নিয়ম আছে। সো সেটাই সে বলতেছে, আসলে লিগ্যাল গার্ডিয়ানের নামে খুব কাছাকাছি কারোর নামে অ্যাকাউন্ট করার জন্য যদি আমার বয়স 18 নিচে হয় আর 18 উপরে হলে তো আমি আমার নামে অ্যাকাউন্ট করব। সো চমৎকার। আর আমরা সাধারণত একটা মানে শপিফাই মানে ওয়ার্ডপ্রেসের উপরে তুমি কি কি সার্ভিসগুলো বেসিক্যালি দিতেছো, অর্থাৎ ল্যান্ডিং পেজ বা ফুল ওয়েবসাইট বা কোন কোন নিশ বা টপিকের উপরে কাজ বেশি আসতেছে, সো সবাই জানতে পারবে ওই জিনিসগুলো আসলে ডিমান্ড আছে মার্কেটে। আমাদের 80% কাজই হয় রিডিজাইনের উপর, আর 20% ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের উপর। মূলত আমাদের এইখানে ডেভেলপমেন্টেরও লোক আছে, থিম ডেভেলপারও আছে, প্লাগইন ডেভেলপারও আছে। তো এগুলা কিন্তু ওরা প্রথমে যখন আমার সাথে জয়েন করছে তখন তারা শিখে নাই। তো আমাদের এখানে কাজ করতে করতে যখন আমাদের ফিল হয়েছে যে আসলে আমাদের ডেভেলপমেন্টটা শেখা উচিত, তখন আমি আমার টিম মেম্বাররে বলছিলাম যে ভাই এটা শিখেন, আপনার ফিউচার আরো ভালো হবে। তো আমার আলহামদুলিল্লাহ আমার একটা মানে খুব ভালো লাগে একটা জিনিস, আমার প্রতিটা টিম মেম্বার, অনেক মেম্বারই আমার সিনিয়র, কিন্তু আমি যখন তাদের কোনো কথা একটা রিকোয়েস্ট করি যে ভাই এটা করেন, তারা কখনোই এই কথা মানে ফালায় না, তারা ওটা অবশ্যই ফলো করে। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, আমি এই জন্য তাদের নিয়েই কাজ করতে ভালোবাসি। চমৎকার। সো যারা লাইভে আছে তাদের জন্য একটা চমৎকার উদাহরণ, ফারাবি মাহিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সেক্টরে, জব সেক্টরে বাংলাদেশের মানে বাংলাদেশের জব সেক্টরে সে প্রেশার ক্রিয়েট না করে সে নিজেই আসলে ইন্টারন্যাশনালি একটা সেক্টর ক্রিয়েট করছে যেখান থেকে সে রেমিটেন্স আনতেছে এবং তার আন্ডারে 23 জনের একটা টিম মেম্বার কাজ করতেছে, সে কিন্তু নিজেই আসলে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতেছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা লার্নিং। আমরা যারা আসলে আমার ক্ষেত্রেও আমি 9 বছর জব করছি, তারপরে গিয়ে আমার কাছে মনে হয়েছে আই হ্যাভ টু ডু সামথিং, এবং ফ্যামিলি মেম্বাররা কিন্তু ওভাবে সাপোর্ট করে না। যেমন ফারাবি মাহিনের প্রবলেম ছিল, আমারও সমস্যা ছিল, আমার কোনো একদিন হঠাৎ করে জব ছেড়ে দিয়ে বলতে হয়েছে যে আমি আসলে ছেড়ে দিছি, আমি নিজে কিছু করব। এই যে উদ্যোক্তা হওয়ার যে স্বপ্ন, এটা আসলে সবার থাকে না। তো বাংলাদেশের সেক্টরের প্রেক্ষাপটে আমাদের 23 লাখের মতো প্রত্যেক বছরে স্টুডেন্ট বের হচ্ছে শুধুমাত্র ন্যাশনাল ভার্সিটি থেকে। এত পরিমাণ জব বাংলাদেশের মার্কেটে নাই। সো এটা খুব ভালো একটা অপরচুনিটি আমাদের জন্য। আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করব এবং সেই স্কিল ডেভেলপ করে আমি আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সারদের সাথে কম্পিট করে কাজ আনতেছি এবং আমার দেশে আমি কর্মসংস্থান তৈরি করতেছি। থ্যাংক ইউ ফারাবি ফর ডুইং দ্যাট এবং দেশের জন্য এত এত রেমিটেন্স নিয়ে আসার জন্য। সো আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের লার্নিং এর ক্ষেত্রে তুমি যখন মার্কেটে ক্লায়েন্টে কাজ করো, প্রত্যেকটা কাজই দেখা যায় কিছু কিছু নতুন জিনিস ইমপ্লিমেন্ট চায় ক্লায়েন্ট, যেটা হয়তো আমাদের জানা নাই। উই হ্যাভ টু ডু সাম রিসার্চ। এই জায়গাটাতে ফ্রিল্যান্সাররা দেখা যায় অনেক সময় আটকে যায়, না আমি এটা পারবো না ভাই, আমি জীবনেও করিনি। সো এই জায়গাটা তুমি কিভাবে দেখো, বা একটা ক্লায়েন্ট নতুন কিছু জিনিস চাইলো যেটা তোমার জানা নাই, সো এটা আসলে ইন্টিগ্রেট করার জন্য হোয়াট ইজ ইউর প্রসেস অ্যাকচুয়ালি? আসলে এই প্রসেসটা আমি ফলো করি। আমাদের যেগুলা মেম্বার আছে তারা ম্যাক্সিমাম গুলাই চ্যাট জিপিটি মানে ইউজ করতে অনেক এক্সপার্ট। ওরা মূলত এখন আমরা কোনো কাস্টম কোড করি না, আমরা কোনো প্রজেক্টেই কাস্টম কোড করি না, মানে খুবই কম। হয়তোবা দেখা যাচ্ছে আমি উইথ ইউজ করতেছি 300 পিক্সেল, ওইটা হয়তোবা চেঞ্জ করতেছি, কিন্তু কোডটা টোটালি আমরা চ্যাট জিটিপির কাছ থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে জাস্ট শুধু আমাদের যতটুকু প্রয়োজন আমরা অতটুকু উইথে আমাদের যখন আর কি সিলেক্টর ইউজ করে কোড করি, ওই সময় ওইটা ইউজ করি। চমৎকার, ভেরি নাইস। কোডবেন বিডি স্টুডেন্ট হিসেবে হাউ ইউ আর অ্যাকচুয়ালি ফিলিং রাইট নাও, অ্যান্ড কোডবেন বিডি সম্পর্কে যদি কিছু বলতা, আমরা একদমই শেষের দিকে, তারপরে তোমার কিছু পার্সোনালাইজ কমেন্ট শুনবো। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট কোডবেন বিডি, বা কোডবেন বিডি তোমাকে আসলে কিভাবে হেল্প করছে? কোডম্যান বিডি আসলে অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান। কোডম্যান বিডির সাথে পরিচয় হয়েছিল আমার ফ্রেন্ড রাহানের মাধ্যমে। আপনারা আমাদের কুড়িগ্রাম পলিটেকনিকে আসছিলেন একটা টাইমে, ওই সময় আমি কাজ করি, ওয়ার্ডপ্রেসে টুকটাক কাজ করি। তো আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করি তখন আমি রাহানকে বললাম যে দোস্ত আমি ওইখানে একটা কোর্স করি, তো
ওই সময় রায়হান আমাকে সাজেস্ট করছিল, হ্যাঁ তুমি ওইখানে ইয়া করো, তুমি যেহেতু বাসায় ইয়া করো। আর কোডম্যান মিডিয়া আমাকে বিরাট একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছিল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য। এটার জন্য আমি আজও কৃতজ্ঞ। কিন্তু কেউ আমার ওই ব্যাড টাইমে কেউ, আমি আরো 2টা এজেন্সির সাথে কথা বলছিলাম যে ভাই আমারে একটু অনলাইনের ব্যবস্থা করে দেন, যেহেতু আমার ফ্যামিলির দায়িত্ব আমার ঘাড়ে। ওই টাইমে আমার আর কি ফ্যামিলিরও সাপোর্ট দেওয়া লাগতো। তো আমি করতাম কি, আপনাদের সারাদিন কাজ করতাম, আমার বাবার ব্যবসা ব্যবসা সামলাইতাম, মনে করেন যে আপনাদের ক্লাসের টাইমে ক্লাস করতাম। তো ওইখান থেকে কিছু কিছু স্কিল নিছিলাম, হয়তোবা রেগুলার ক্লাস করতে পারি নাই আমার ব্যস্ততার কারণে। আপনার সাথে ওইভাবে পার্সোনাল আমার অতটা ভালো সম্পর্ক নাই, এজন্য যদি আমি আপনার কন্টিনিউয়াসলি আপনার ক্লাস করতাম তাহলে অবশ্যই হতো। কিন্তু রবিন ভাই আমারে বেস্ট সাপোর্টটাই দিছিল। ওনার সাথে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো একটা সম্পর্ক আছে। তো আমি আমার ইন্সপায়ার তাকেই মানি। উনি আমাকে বলছিল যে ভাই তুমি পারবা। আলহামদুলিল্লাহ আমি পারছি। চলো আমি চলো গ্রেট। এখন তোমার ফ্যামিলি শুরুর দিকে সাপোর্ট করে নাই, এন্ড নাও ইউ আর ডুইং গুড এন্ড সাপোর্টিং দ্য হোল ফ্যামিলি। এখন ফ্যামিলি কিভাবে দেখতেছে এই পুরো ব্যাপারটাকে, বা এই সার্ভিসের ব্যাপারটাকে, তুমি যে আসলে অনলাইনে ফ্রিল্যান্সিং করতেছো, এত মানুষের কর্মসংস্থান তৈরি করতেছো, এটা কিভাবে দেখতেছে? আহ, এটা তারা পজিটিভ ভাবে দেখে, কিন্তু আমি আগেই বলছি আমাদের একটা ফ্যামিলি ইস্যু আছে, এই জন্য মানে আমার বাবা, আমি ফিল করি আর কি, এখনো মন থেকে মেনে নেয় না যে আমি এই কাজগুলা করি। আহ, কেন নেয় না ওইটা আমি জানি না, কিন্তু আমি ফিল করি আর কি। তাছাড়া আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করি, এটাই ভাই। চমৎকার চমৎকার। সো এটা আসলে ফ্যামিলি, আমাদের যে ফ্রিল্যান্সিং বা অনলাইনে ল্যাপটপের সামনে কাজ করতেছি, এই জায়গাটা আমাদের প্রিভিয়াস জেনারেশনের কাছে মানে নর্মালাইজড না, কারণ তারা আসলে এই জিনিসটা দেখে নাই। তারা দেখছে 9 to 5 আমরা নিজেরা জব করছে, তাদের মানুষজনকে জব করতে দেখছে। দ্যাটস ওয়াই আসলে তাদের কাছে যে নতুন একটা টেকনোলজির সাথে আমরা আসলে ইনভলভ হয়েছি, এবং সেখান থেকে আমি আসলে আমার রেভিনিউ জেনারেট করতেছি দেশের জন্য, নিজের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, এই জায়গাটাতে আসলে তারা ইউজ টু। দ্যাটস ওয়াই আসলে হইতে পারে, বাট আই থিঙ্ক মানে আমার না ক্ষেত্রে এরকম ভাই, হচ্ছে। আসলে ইস্যুটা ওইটা না। মূলত আমার ফ্যামিলি চায় না যে আমার, যেহেতু একজন ফ্যামিলি মেম্বার এটা করতেছে, ও হয়তোবা তারে ওইভাবে বোঝানো হয়েছে, ওই জন্য উনি চায় যে আমি এই জিনিসটা না করি, বা হয়তোবা তার বিরুদ্ধে করতেছি। তারপরেও উনি ডিরেক্টলি আমাকে বলে না যে তুমি এটা করিও না, কিন্তু থাকে না, আমি যখন একটা অ্যামাউন্ট আমার বাবার হাতে তুলে দেই, এটা তো প্রত্যেকটা ছেলে চায়, কিন্তু ওই অবশ্যই। সময় আর কি ওনার মানে ওইভাবে স্যাটিসফ্যাকশনটা আমি এখন পর্যন্ত পাই নাই। কিন্তু আমি আমার বেস্ট ট্রাই করতেছি যেন উনি ওনার ভুলটা বুঝতে পারে যে আমার ছেলে অবশ্যই হালাল পথে ভালো কিছু করতেছে। ট্রু, ভেরি ট্রু। এক্স্যাক্টলি। আর এখন আসলে অনলাইনে জুয়া বা এই ধরনের অ্যাক্টিভিটিস আসলে গ্রামে গঞ্জে এত বেশি, হয়তো অনেক মানুষজন ওই জিনিসগুলো এমফেসিস করে, সেই জিনিসটা হয়তো তার মাথায় আছে। আই হোপ মানে শর্টলি জিনিসগুলো আসলে তুমি রিজলভ করে নিতে পারবে, ইটস ইউর ডিউটি। সো লাস্ট অফ অল, যারা এই সেক্টরে আসতে যাচ্ছে তাদের জন্য কিছু কথা বলে আমরা শেষ করব, আমরা একদম শেষ প্রান্তে। হ্যাঁ পারাবি, যারা নতুন সেক্টরে এই সেক্টরে আসতে যাচ্ছে তাদের জন্য যদি কিছু টিপস থাকে তোমার। হ্যাঁ, যারা নতুন এই সেক্টরে আসতেছে আমি বলবো যে এইটা ভালো হয় যদি তুমি একবারে নিউ হও। সেই সময় তুমি করো কি, এরকম আমাদের মতো অনেকেই আছে যারা আর কি কাজ করাই নাই, তো তুমি ট্রাই করো তাদের সাথে জয়েন করার। তুমি তোমার স্কিল ডেভেলপমেন্ট করো, দেন নিজে ট্রাই করো, এইটা তোমার জন্য বেটার হবে। না হলে হবে কি, তুমি প্রথমের দিক শুরু করলা, তোমার ক্লায়েন্ট কি চাচ্ছে এইটাই তুমি বুঝতে পাবা না। এই দিক থেকে হয় কি, প্রথমের দিকে দুই একটা খারাপ রেটিং বা ক্যান্সেলেশন আসলে ওই প্রোফাইলটা গ্রো করতে অনেক টাইম লাগে। আর ভেরি আমার ট্রু। একটা ভালো দিক আছে যে আমরা মনে করেন যে 1800+ জব কমপ্লিট করছি, এর মধ্যে আমাদের সর্বোচ্চ কাজ ক্যান্সেল হয়েছে 23 থেকে 24টা, এর উপরে হবে না। এই দিকটা আমাদের অনেক ভালো। আমার প্রতিটা টিম মেম্বারে আমি ওইভাবে তৈরি করছি যে ভাই তুমি একটা কাজ পাবা না, ওইটা নেয়ার আমার কোনো প্রয়োজন নাই। তুমি আচ্ছা। তোমার বাজেট অনুযায়ী কাজ করো, মানে তুমি যে বাজেটে করলে তোমার একটা ভালো বেনিফিট থাকবে, তুমি ওই বাজেটেই কাজটা নাও, নাহলে নেয়ার প্রয়োজন নেই। তো ট্রু। ওরাই নিজে কমিউনিকেশন করতেছে, ওরাই কাজ নিতেছে, যখন ওরা প্রবলেম ফেস করতেছে আমি তাদের একটু সাপোর্ট দিচ্ছি, এতটুকুই। তাছাড়া আমার টোটালি আমার টিম সবকিছু হ্যান্ডেল করতেছে, আমি তাদের ম্যানেজ করতেছি, তাদের খাওয়া দাওয়া বা কোনো প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, এগুলা সলভ নিয়েই কাজ করতেছি। মূলত কাজের
দিক থেকে দিন দিন তারা আমাকে মুক্তি দিচ্ছে, চমৎকার, আলহামদুলিল্লাহ। ভেরি নাইস। মানে এটাই আসলে হওয়া উচিত। আমরা একটা সময় আমি কাজ করতে করতে দেখা যাবে যে স্যাচুরেটেড বা পারতেছি না শেষ করতে, তখন আমি অ্যাকাউন্টের কমিউনিকেশন ম্যানেজ করলাম, কিছু মানে ম্যান পাওয়ার দিয়ে আমি কাজগুলো করাই নিলাম। একটা সময় দেখা যাবে কমিউনিকেশনেও আমার আরো মানুষজন লাগতেছে, তখন সেখানেও আমি ইনভলভ করলাম। আস্তে আস্তে আমি পুরো টিমটার জাস্ট ম্যানেজমেন্টটা করলাম, বাকি সব কিন্তু আমার টিম মেম্বাররাই করতেছে। চমৎকার একটা আইডিয়া। সো টিম মেম্বারদের কত পার্সেন্ট দিলে আসলে ম্যানেজ করা যায়, মাসুদ রানা কোয়েশ্চেন করছে। তা এখানে আসলে আহ, এটা ডিপেন্ড করে। আচ্ছা, স্টিল আমরা ফারাবির কাছ থেকে শুনি। এইটা মূলত ডিপেন্ড করে আমাদের, মনে করেন যে একটা অটো অর্ডার চলে আসলো, আমরা করি কি ওইটা কাজের ভ্যালু অনেক কম। আমি প্রথমেই বলছি আমাদের যেগুলা মেম্বার, আমরা যেহেতু ফ্যামিলির মতোই চলি, তো দেখা যাচ্ছে যে একটা কাজে যে ওর হচ্ছে না, যে ও স্যাটিসফ্যাকশন অনুযায়ী ও পেমেন্টটা পাবে না। তো আমরা করি কি, আমি আমার যেহেতু এখন তিনজন পার্টনার হিসেবে নিয়ে নিছি, তো আমি তাদের সাথে ডিসকাস করি যে এটার ফুল পেমেন্ট তারে দিয়ে দিই। তো অনেক প্রজেক্ট থাকে যে যেগুলার ভ্যালু কম, আমরা ওইটার ফুল পেমেন্ট দিয়ে দিই। আমাদের লাভ হচ্ছে আমাদের প্রোফাইলে একটা 5 স্টার বাড়তেছে, ট্রু, এটাই ভেরি ট্রু, আমাদের লাভ। ট্রু, ভেরি ট্রু। থ্যাংক ইউ ভেরি মাচ ফারাবি ফর ইউর টাইম, এবং আমরা অনেকগুলো চমৎকার ইনসাইট জানতে পারলাম, বিকজ তুমি মোটামুটি 23 জনের একটা মিডিয়াম সাইজের টিম লিড করতেছো এই জায়গাটাতে। মানে আমাদের অনেকেরই অনেক টপ লেভেলের ফ্রিল্যান্সার যারা আছে এখনো নিজের সিঙ্গেল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার থেকে এন্টারপ্রেনার লাইফে যেতে পারেনি, তাদের জন্য খুব চমৎকার একটা মানে শিক্ষণীয় লাইফ। এবং তোমাকেও ধন্যবাদ, অনেক সময় অনেক মানে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের জন্য টাইম ম্যানেজ করার জন্য। এবং নতুন যারা আছে তারাও আসলে অনেক কিছু শিখতে পারছে। ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো লাইভে নেক্সট কোনো এলিট ফ্রিল্যান্সারের সাথে আবার গল্প করবো। থ্যাংক ইউ ফারাবি, আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সবাইকে। সো মাচ ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।